হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? রবি টেনমেন্ট স্কুলের পক্ষ থেকে চুয়েট অ্যাডমিশন টিপস অ্যান্ড ট্রিক্স লাইভ প্রোগ্রামটিতে তোমাদের সাথে আছি আমি তৌফিকুল ইসলাম, মেকানিক্যাল ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ, চুয়েট। আজ তোমাদের সাথে কথা বলবো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, মূলত চুয়েট অ্যাডমিশন টেস্টের সকল বিষয় নিয়ে তোমাদের সাথে থাকছি আমি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো: ভর্তি পরীক্ষার যোগ্যতা, কোশ্চেন ফরম্যাট এবং টাইম ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট ওয়াইজ সিট অ্যাভেলেবিলিটি, মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট সিলেকশন এবং তোমাদের আছে যত কোশ্চেন সবকিছু আমি বলে দেবো আজকে। তো ঝটপট তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমাদের যত কমেন্ট আছে, যত জানার ইচ্ছা আছে সব কমেন্ট বক্সে লিখে পাঠাও। তো বন্ধুরা, ফার্স্টেই চলো শুরু করি। আজকে যে প্রথমে আমি তোমাদেরকে বলে নিতে চাই যে এখন আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, আমাদের এই বছরের সার্কুলারটা এখনো কিন্তু পাবলিশ হয়নি। তো এখন যেগুলো নিয়ে বলবো সেগুলো হচ্ছে গত বছরের সার্কুলার অনুযায়ী বলা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে, এই পিডিএফটি আমি ওয়েবসাইট থেকে গত বছরটা ডাউনলোড করেছি এবং এইখানে লেখা আছে শিক্ষাবর্ষ 2018-19 এবং তোমাদের ক্ষেত্রে হবে 19-20। তো শুরু করা যাক প্রথম থেকে। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য হাইলাইট করে রেখেছি মূল বিষয়গুলো। যে প্রথমত এখানে যেটা বলা হচ্ছে, ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা। প্রার্থীকে 2018 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালের সেপ্টেম্বরের পর এ লেভেলের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। তো তোমাদের ক্ষেত্রে এটা 2018 নয়, এটা হবে 2019 এবং 2017 জায়গা হবে 2018। যারা ইংলিশ মিডিয়াম থেকে পাশ করছো তাদের 2019 সালের সেপ্টেম্বর 2018 সালের সেপ্টেম্বরে এ লেভেলের সার্টিফিকেট যারা পাবে তারাই এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং তোমাদের জন্য রয়েছে 2015 সাল, 2016 কিংবা 17 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জিপিএ 4 পেয়ে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তোমাদের যদি জিপিএ 4 না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ভর্তি পরীক্ষার যোগ্য হতে পারবে না। চলে যাচ্ছি পরের টপিকে, পরের পয়েন্টে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এই তিনটি সাবজেক্টের জন্য কমপক্ষে প্রতিটার জন্য ন্যূনতম গ্রেড পয়েন্ট 3.5 থাকা লাগবে এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট 3 পেয়ে পাশ করতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে সর্বমোট যে 17.5 গ্রেড পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তোমাদের যদি 17.5 না থাকে, এটা প্রতি বছর অনুযায়ী এটা ভ্যারি করে। তো গত বছরের জন্য এটা ছিল 17.5, এবছরের জন্য এটা চেঞ্জ হতে পারে, এটা ফিক্সড বলা যাচ্ছে না। তোমরা এবারে ভর্তি সার্কুলার এটা ভালো করে খেয়াল করে দেখে নিবে। এন্ড পরবর্তী পয়েন্টটিতে যাই আমরা। এখন তোমাদেরকে বলে দিয়ে হচ্ছে যে কোন মডিউলটির জন্য মডিউলের আন্ডারে কি কি রয়েছে। তো তোমরা এখানে স্লাইডটিতে দেখতে পাচ্ছ যে দুটি বিভাগ রয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ আছে, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ রয়েছে। তো এখানটিতে তোমরা দেখো যে এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের জন্য 3টি সাবজেক্ট রয়েছে, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন। এবং এই তিনটি সাবজেক্টের পাশাপাশি গ্রুপ খতে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে ক বিভাগের যেমন গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এই 3টি বিষয় ছিল, এর সাথে সাথে যুক্ত হয়ে যাবে আরেকটি বিষয় যেটা হচ্ছে মুক্ত হস্ত অঙ্কন আর ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটাকে বলে, যেখানে তুমি পাশাপাশি তোমার এই 3টি বিষয়ের সাথে তোমাকে আরো কিছুক্ষণের জন্য পরীক্ষা দিতে হবে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর উপর। এবং এই সবকিছুই কিন্তু তোমাদের বোর্ড কর্তৃক যে সিলেবাস গুলো রয়েছে, বোর্ডের অনুমোদিত যে বিষয় বইগুলো রয়েছে সেখান থেকে সবকিছু আসবে। তো এই ব্যাপারে আমি একটু পরে আরো আলোচনা করছি। আপাতত পরের বিষয়টিতে যাই। এখন আমরা দেখি যে আমাদের প্রতিটি বিষয়ের জন্য তোমরা যে পরীক্ষা দিবে প্রতিটি সাবজেক্টের আন্ডারে কত নাম্বার করে পরীক্ষা দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ গ্রুপ ক, গ্রুপ খ, প্রতিটি গ্রুপের জন্য 200 নাম্বারে করে পরীক্ষা হচ্ছে প্রতিটা সাবজেক্টে। এবং ক গ্রুপের আন্ডারে সর্বমোট 600 নাম্বার এবং খ গ্রুপের আন্ডারে সর্বমোট 1000 নাম্বার। তো এখানে ক গ্রুপের জন্য 600 নাম্বার কেন? তোমার গণিতের জন্য তোমার 200 নাম্বার, পদার্থবিজ্ঞানের জন্য 200 নাম্বার এবং রসায়নের জন্য আরো 200 নাম্বার।
তো এখানে প্রতিটি সাবজেক্টে তুমি হচ্ছে 20টি করে প্রশ্ন পাবে, 20টি প্রশ্নে প্রতিটি প্রশ্নের জন্য 10 নাম্বার করে বরাদ্দ থাকবে, এবং যার জন্য 20 × 10 তোমার 200 নাম্বারের পরীক্ষা দিতে হবে প্রতিটি সাবজেক্টের জন্য। সময় সময় টাইম ম্যানেজমেন্ট এবং বাকি যে ব্যাপারগুলো আছে, কোন বই তোমরা পড়বে, তারপর তোমাদের হচ্ছে কিরকম ডিপার্টমেন্ট ওয়াইজ সিট অ্যাভেলেবিলিটি, আরো যা যা আছে সব আস্তে ধীরে তোমাদের বলে দিচ্ছি। আপাতত তোমরা এই নাম্বারের ব্যাপারে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, অথবা এতক্ষণ যে কথাগুলো বললাম যে ভর্তি আবেদনের যোগ্যতা, এই ব্যাপারে প্রতি বছর অনেক কনফিউশন থেকে থাকে, তো এতক্ষণ শোনার পর তোমাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে চটপট কমেন্ট বক্সে গিয়ে লিখে ফেলো, আমি তোমাদের সবগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো চলে যাচ্ছি নেক্সট টপিকে। এখানে ভর্তির সর্বনিম্ন যোগ্যতার ব্যাপারে যা বলা হচ্ছে, যে বলা হয় যে ক বিভাগে পাস নাম্বার 35%, 35%, কিন্তু আসলে পাস নাম্বার 35% বললেও কিন্তু অ্যাকচুয়ালি পাস নাম্বার এটা আরো বেশি পাওয়া লাগবে, এটা আমরা সবাই জানি, বিকজ দিস ইজ সো মাচ কম্পিটিটিভ। এন্ড স্থাপত্য বিভাগের জন্য এখানেও সেম, এখানে আরো 5% কম, 30%, কিন্তু আমাদের সবার আশা করি টার্গেট থাকবে যে যত পারে তত বেশি নাম্বার পাওয়ার জন্য। নাম্বার এবং কিভাবে কি পরীক্ষা দিবে আস্তে আস্তে সবই বলে দিচ্ছি। তো চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডটাতে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের চুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের আন্ডারে কি পরিমাণ সিট অ্যাভেলেবিলিটি রয়েছে। ফার্স্টে দেখে নাও ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের জন্য সুখবর যে গত বছর থেকে মানে গত বছর তোমাদের যে ব্যাচ চুয়েটে ঢুকেছে, তো তাদের থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ট্রিপলি এই দুটি সাবজেক্টে 130-এর জায়গায় 180 করা হয়েছে। তার মানে আরো 50 জন, 50-50-100 জন নতুন টোটাল সিট বাড়ানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে 130টি সিট, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ রয়েছে আরো 30টি সিট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য রয়েছে 180টি সিট, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ রয়েছে 30টি, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 30টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং 130টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 180টি, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে 60টি সিট, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এখানে রয়েছে 30টি সিট, এবং আর্কিটেকচারের জন্য রয়েছে আরো 30টি সিট। আর এখানে নিচের লাইনে দেখতে পাচ্ছ যে ভর্তির জন্য কোনো ধরনের আসন সংরক্ষিত নেই, শুধুমাত্র ট্রাইবাল যারা আছে, মানে ট্রাইবাল সম্প্রদায় যারা রয়েছে তাদের জন্য 10টি এবং অতিরিক্ত 8টি সিট সংরক্ষিত থাকে, যার জন্য এই ব্যাপারে টেনশন করার কোনো কারণ নেই। তুমি যেভাবে পরীক্ষা দিতে পারবে, তুমি যে নাম্বারটা পাবে সেই বেসিসেই তোমাকে জাজ করা হবে। পরবর্তীতে রয়েছে, এখন তোমাদেরকে জানিয়ে দিই যে প্রতিবার সবাই এক ধরনের কোশ্চেন থাকে যে ভাইয়া আমাদের কোশ্চেন ফরম্যাটটা কিরকম হবে, কিংবা আমাদের টাইম ম্যানেজমেন্টটা কিরকম হবে, পরীক্ষার সময় আমরা কি পরিমাণ টাইম পাবো প্রতিটি কোশ্চেন অ্যান্সার করার জন্য। সো তোমাদের পরীক্ষাটা হবে 3 ঘন্টা, যেখানে তোমরা হচ্ছে পরীক্ষা দিবা 3টি সাবজেক্টকে নিয়ে, প্রতিটি সাবজেক্টের আন্ডারে 200 নাম্বার করে থাকবে, 200 নাম্বার, এবং থাকবে 20টি কোশ্চেন। সো তার মানে তোমরা হিসাব করে দেখবে যে প্রতিটি কোশ্চেনের জন্য তুমি জাস্ট 3 মিনিট সময় পাবে। যেহেতু এটা সাবজেক্টিভ, তোমার 3 মিনিটের মধ্যে প্রতিটি কোশ্চেন শেষ করতে হবে। আমাদের মধ্যে অনেক জড়তা থাকে যে আমি হচ্ছে একটা কোশ্চেন দেখতে পেলাম, এই কোশ্চেনটা দেখার পর এটা কিভাবে আমি ফেস করবো, পরীক্ষার হলে গিয়ে মনে হয় যে না আমি টপ টু বটম সবগুলো অ্যান্সার করে যাই, মাঝখান দিয়ে যদি দেখা যায় আমার কিছুটা উইকনেস আছে কিন্তু আমি ছাড়তে চাচ্ছি না বেশি নাম্বার পাওয়ার জন্য। তো এই ব্যাপারগুলো আগে থেকেই ক্লিয়ার হয়ে যাবা। তুমি যে কোশ্চেনগুলো পারছো কিংবা পারবা, যেটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা লেখা শুরু করলাম, আমি বাকিটা কন্টিনিউ করতে পারবো, তুমি ঠিক সেই ব্যাপারটাই নিয়ে আগাবা। তো যেহেতু তোমার হাতে 3 মিনিট সময়, তোমার হাতে বেশি সময় থাকবে না, সো তুমি এত কিছু চিন্তা করার সময় পাবা না তখন। ঠিক যেটা পারছো সেটা ঠিক অ্যান্সার করে নাও। এবং সবাই সবসময় অ্যাডমিশন কোচিং কিংবা প্রিপারেশন শুরু করার আগে সবাই কিন্তু একটা কথাই বলে, ভাই পার ডে কি পরিমাণ পড়াশোনা করতে হবে বা কত আওয়ার নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে শুধুমাত্র তোমার উপর, তোমার শিডিউলে কিন্তু আরেকজন চলতে পারবে না, কিংবা তুমি যেভাবে পড়ো সেই শিডিউলে কিন্তু আরেকজন পড়তে পারে না। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি যদি অন্য শিডিউলে চলো বা নিজের যদি আলাদা কোনো শিডিউল মেনটেন করা না থাকে, তাহলে ব্যাপারটা নিয়ে তুমি শেষ পর্যন্ত সুন্দরভাবে আগাতে পারবে না। তুমি নিজের মতো করে একটা সুন্দর শিডিউল বানিয়ে নাও, নিজের মতো করে তুমি যেভাবে বুঝো তোমার পার ডে কি পরিমাণ পড়াশোনা করা দরকার, কিভাবে তুমি পার ডে প্রেশার নিতে পারছো,
কিন্তু আমি সবসময় বলবো যে যেহেতু তোমাদের হাতে এখন খুবই কম সময়, সেহেতু তোমরা নিজেদের ব্যাপারটা নিজেরাই সাজিয়ে নাও, অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে যেও না, তাহলে দেখা যাবে অনেক বিপদে পড়ে যাবে। আর পার ডে হিসাব নিকাশটা তুমি কিভাবে পড়তে চাও সেভাবেই পড়ো। পরে চলে যাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ সিট অ্যাভেলেবিলিটির উপর, কিন্তু তার আগে আমি ঝটপট করে পড়ে নিচ্ছি তোমাদের লেখা কোশ্চেনগুলো। দেখি তোমরা কি লিখেছো। আহমেদ সম্রাট বলেছে ডিপ্লোমা স্টুডেন্টসরা কি অ্যাডমিশন দিতে পারবে? না ভাইয়া, ডিপ্লোমা স্টুডেন্টসরা অ্যাডমিশন দিতে পারবে না। সেজন্য এইচএসসি কিংবা সমমান সার্টিফিকেট যদি থাকে এবং এটা যদি 2018-19 হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে সুযোগ পাবে। অলিন্দ নিলয় বলেছে কোন বই পড়বো? আচ্ছা, একটু পরে আমি তোমাদের বলে দিচ্ছি কোন বই পড়বে, তারপর কোন বই থেকে কোন চ্যাপ্টারগুলো কিভাবে পড়তে হবে সব থ্রুলি আমি বলে দিচ্ছি। জাস্ট আরেকটু ওয়েট করো। মামুন বিডি লিখেছে ইংরেজি কোন সাবজেক্টটা সবচেয়ে ভালো? আচ্ছা, ইংরেজিতে এখন হচ্ছে 2-3 বছরের আগেও চুয়েট কিংবা কুয়েট, রুয়েট বলো, যে ধরনের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো না কেন, সবগুলোই কিন্তু ইংলিশ সাথে ছিল। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি ইংলিশও ছিল, কিন্তু রাইট নাও এখন কিন্তু ইংলিশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র 3টা সাবজেক্টই আছে, যার জন্য 600 নাম্বার। আগেই বলেছি 200 টোটাল 600 নাম্বার। সো ইংলিশ নিয়ে আপাতত চিন্তা না করলে হবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্রোচ করে থাকো। গণিত কোন বই পড়বো? আচ্ছা, আমি একটু পরেই বলছি। জিপিএ কত হলে অ্যাপ্লাই করা যাবে? মামুন বিডি। আচ্ছা, জিপিএ তো এসএসসি কিংবা এইচএসসি তোমার সর্বনিম্ন জিপিএ 4 থাকা লাগবে। জিপিএ 4 এর নিচে গেলে এটা অ্যালাউ হবে না। সো সেক্ষেত্রে তোমরা অনেক কমপ্লেক্সিটিতে পড়তে পারো। এবং লিখেছে আচ্ছা, আপাতত এই কয়টা কোশ্চেন, আমি সামনের দিকে আগাই। এখন বলি তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ সিট অ্যাভেলেবিলিটি অলরেডি বলে দিয়েছি তোমাদের কাছে। তারপর মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট সিলেকশন। আচ্ছা, এই ব্যাপারটা সবসময় এটা হচ্ছে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমাদের সবার মধ্যে এই কনফিউশনটা চলে আসে যে আমি কত নম্বর সিরিয়ালে থাকলে কোন বিষয়টা পাবো, তারপর আমি অমুক সাবজেক্টটা পাবো কিনা, তমুক সাবজেক্টটা ধরতে পারবো কিনা, এই ধরনের যত কোশ্চেন। কিন্তু সমস্যা হচ্ছে প্রতি বছর কিন্তু সেম ভাবে সেম ডিমান্ডটা থাকে না। লাইক কোনো বছর তোমার ট্রিপলি যদি খুব অনেকে ট্রিপলিতে প্রেশার পড়ে যায়, তারপরের বছর হাইপ আসে যে আমার সিএসসি তে পড়া লাগবে, তখন সিএসসি প্রেশারটা চলে আসে, তারপর সে মেকানিক্যাল, এভাবে একটার পর আরেকটা চলে আসতে। এবং তোমাদের জন্য সবচেয়ে ভালো একটা নিউজ আমি বলতে পারি যে বর্তমানে চুয়েটে এই বছর থেকে ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা অফিসিয়ালি পাবলিশ হচ্ছে কিনা এই ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু অলরেডি পুরো ডিপার্টমেন্টকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এখন বাকিটা চুয়েট অথরিটির ব্যাপার, কিন্তু আমি আগে থেকে জানিয়ে দিলাম যে এই ব্যাপারটা তোমরা, এই সুযোগ সুবিধাটা তোমরা পেতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদেরকে বলে দিই তোমরা কোন বই থেকে কি পড়বে। টেক্সট বুকের কোনো বিকল্প নেই। তোমরা অনেকে অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়ে গাদা গাদা বই পাবে, অনেক ধরনের কনসেপ্ট বুক, অনেক ধরনের বই থাকবে যেগুলো দেখলে অনেক ভয় পেয়ে যাবে, স্বাভাবিক। সো এগুলো আমি বলবো একদমই ফলো করার কোনো দরকার নেই, তোমরা টেক্সট বইটা ফলো করো। ফিজিক্সের জন্য আমি বলতে পারি ইসাক স্যারের বই, তপন স্যারের বই, তাদের বইগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব ভালো। তোমরা যদি এই ব্যাপারগুলো, এই বইগুলো পড়ে থাকো, তাহলে তোমরা কনসেপচুয়াল কোনো ব্যাপারগুলোতে আটকাবে না। এবং গিয়াসউদ্দিন স্যারের বইটার পিছে অনেক ম্যাথ পাবা। আমরা সবসময় করি কি যে কনসেপচুয়াল পার্টটা পড়ে বইয়ের পিছে কিছু এমসিকিউ থাকে, তার পিছে কিছু কোশ্চেন থাকে, এই ব্যাপারটা আমরা কখনোই কিন্তু ফলো করি না। আমরা জাস্ট চেঞ্জ করে নেক্সট চ্যাপ্টারে চলে যাই, আগে আগে সিলেবাস শেষ করবো, আগে আগে ভালো লাগবে আর অনেক কিছু। কিন্তু এভাবে ফলো করলে তুমি কিন্তু সামনের দিকে আগাতে পারবে না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। গিয়াসউদ্দিন স্যারের ম্যাথগুলো যদি তুমি করে থাকো, আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ফিজিক্স পার্টটাতে তোমার কোনো সমস্যা হবে না। সো আমি আবার রিভিউ করছি ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই, তপন স্যারের বই এবং গিয়াসউদ্দিন স্যারের বইয়ের ম্যাথগুলো খুব ভালোভাবে মন দিয়ে করবে। তারপর চলছে কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রির জন্য কবির স্যারের বইটা আমরা সবাই অনেক ফলো করে থাকি, এটা অনেক বেশি ফেমাস। পাশাপাশি আছে হাজারিনাথ স্যারের বই। সো এই দুইটা বই পড়লে হয়ে যাবে এনাফ, এর বাইরে কোনো বই লাগবে না। তোমাদের যত বিক্রিয়া আছে, যত নতুন নতুন বিষয়গুলো আছে আপডেটেড, সব এখানেই আছে, এখানেই পেয়ে যাবে, এর বাইরে তোমার কোথাও যাওয়া লাগবে না। এবং পাশাপাশি আছে, এরপরে বলছি ম্যাথের কথা। ম্যাথের জন্য আমাদের এস ইউ আহমেদ স্যারের বইটা, এটা ভালোভাবে ফলো করবা। এবং
কেতাবউদ্দিন স্যারের বইটা তুমি যদি ট্রুলি A to Z পড়ো, তোমাকে জীবনে আশা করি এই অ্যাডমিশন পরীক্ষায় কেউ থামাতে পারবে না। অ্যাকচুয়ালি এটাই হয়, কজ কেতাবউদ্দিন স্যারের বইটা অনেক কমপ্লেক্স, এখানে ফলো করার মতো আমাদের অনেক কিছু আছে। এসিও আমাদের বই স্যারের বইটা পড়লে অনেক হয়ে যাবে, কিন্তু তার পাশাপাশি আমরা যদি কেতাবউদ্দিন স্যারের বইটা A to Z করে থাকি, তাহলে সেক্ষেত্রে তুমি অনেক সবার থেকে এগিয়ে যাবে। বিশেষ করে এই বইটা সবাই থ্রুলি করতে পারে না, কজ অনেক বেশি কমপ্লেক্স মনে হয় আমাদের কাছে। তো যাই হোক, আবার আমি রিভিউ করছি। ফিজিক্সের জন্য ইসরাক স্যারের বই, তপন স্যারের বই এবং গিয়াসউদ্দিন স্যারের বই। কেমিস্ট্রির জন্য কবির স্যারের বই এবং হাজারি নাগ স্যারের বইটা। এবং ম্যাথের জন্য এসইউ আহমেদ স্যারের বই এবং কেতাবউদ্দিন স্যারের বই। এই বইগুলো পড়লে তোমার হয়ে যাবে। সবগুলো বই আমাদের টেক্সট বুক, সবগুলো টেক্সট বুক আমাদের ইসের জন্য অথরাইজড। সরি, এখন তোমাদের বলে দিচ্ছি ম্যাথ কোন বই, কোন চ্যাপ্টারের কোন চ্যাপ্টারটা কত বেশি ইম্পর্টেন্ট এবং কোথা থেকে আমাদের কোশ্চেন গুলো অনেক বেশি হয়, কিংবা কোনটা থেকে কিরকম কোশ্চেন হয়, সব থ্রুলি বলে দিচ্ছি। ফার্স্টে শুরু করছি আমি ম্যাথ দিয়ে। ম্যাথে ম্যাট্রিক্স পার্টটা থেকে প্রতি বছর একটা কোশ্চেন পাবা। ম্যাট্রিক্স অনেক ইজি, এ নিয়ে চিন্তা করার কিছুই নাই। তারপর আছে ভেক্টর, ভেক্টরের জন্য আরেকটা বই, ভেক্টরের জন্য ওইখান থেকে একটা কোশ্চেন পাবা। তারপর আছে সরলরেখা এবং বৃত্ত, সরলরেখা এবং বৃত্ত থেকে প্রতি বছর 3 থেকে 4টি কোশ্চেন আসবেই, এবং এটা খুবই সহজ, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এখান থেকে খুব সহজেই 3-4টা কোশ্চেন যাই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। তারপর আছে বিন্যাস ও সমাবেশ, সেখান থেকে 1টা এবং 2টা কোশ্চেন অবশ্যই সববার আসবেই, এটার কোনো ভুল নাই, অবশ্যই করতে হবে, মনে রেখো। সব থেকে মজার জিনিস হচ্ছে ফাংশন এবং ট্রিগোনোমেট্রি। ফাংশন থেকে একটা পাবা, ফাংশন ইজি আছে, কিন্তু সমস্যা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি আমরা সবাই কিন্তু থ্রুলি করি না। আমাদের বইতে যে ট্রিগোনোমেট্রিটা আছে, আমরা যদি A to Z করি, হুবহু সেম ট্রিগোনোমেট্রির ম্যাথ তুমি পরীক্ষায় পাবা। এখানে ট্রিগোনোমেট্রির ম্যাথ এর বাইরে কিচ্ছু দেয় না, কোনো বছরই দেয় না, সো এটা নিয়ে চিন্তা করার কোনোই কারণ নেই। তারপর আছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, আমাদের জীবনের কালো অধ্যায়। যাই হোক, এটা আমরা কম হোক ভালো হোক সবাই অল্প বেশি হোক করে থাকি। এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে, 5 থেকে 6টি আসবে আসবে, এটা কোনো মিসই নাই। যাই হোক, এখান থেকে তোমাদের থ্রুই করতে হবে, এবং আশা করি এখানে অ্যাডমিশন বেসিস তোমাদের পাড়ার বাইরে কিছুই দিবে না, যা তোমরা প্র্যাকটিস করবে সেখান থেকে আসবে। হয়তো বইয়ের হুবহু সেম নাও পেতে পারো, আশা করি হুবহু সেম পাবো না, বিকজ প্রতি বছরই ঘোরায় পেঁচায় দেয়। সো সে ব্যাপারে তোমাদের লক্ষ্য রাখতে হবে। জাস্ট বইয়ের টাইপ ফলো করো, তাহলেই হবে। বইয়ের এক্সাক্ট ম্যাথগুলো না পেলেও সেম টাইপের ম্যাথগুলো পাবা। নেক্সটে যাচ্ছি ম্যাথ সেকেন্ড পেপারের কথা বলতে। ম্যাথ সেকেন্ড পেপারের ফার্স্টে বলি সম্ভাব্যতা। সম্ভাব্যতা থেকে তোমাদের হচ্ছে 2টি কোশ্চেন পাবা, 2টি কোশ্চেন আসবে। তারপর আছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার থেকে 1টি কোশ্চেন আসে। দ্বিপদী এবং বহুপদী, এখান থেকে প্রতি বছর 2 থেকে 3টি কোশ্চেন আসে, অবশ্যই আসে। সো এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে খেয়াল করতে হবে। তারপর আছে কোনিক্স, একটু বড় চ্যাপ্টার, কিন্তু তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসবে। চ্যাপ্টার বড় কিন্তু কোশ্চেন একটাই, কিন্তু আসবেই। সো এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। পাশাপাশি তোমাদের বলে দিচ্ছি কেমিস্ট্রি এবং ফিজিক্স। তার আগে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখি তোমরা কি বলছো। অ্যাডমিশন পরীক্ষার জন্য কি কোনো বিশেষ বই পড়তে হবে? আমি বলবো বিশেষ বই না পড়লেও কোনো সমস্যা নাই, বিকজ তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে তোমাদের এই বইগুলো, যে টেক্সট বুক, আমাদের যে টেক্সট বুকগুলো আমাদের কলেজগুলোতে ফলো করে থাকে, এই টেক্সট বুকগুলোর বাইরে কিন্তু কিছুই আসবে না। আমি আবারও বলে দেবো একটু পরে তোমাদের এই টেক্সট বুকগুলোর কথা। এরপর হচ্ছে ভাইয়া, এবার চুয়েটে সম্ভাব্য ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? আচ্ছা, এবারে চুয়েটের ভর্তি পরীক্ষাটা মোস্ট প্রবাবলি তোমাদের নভেম্বরের খুব প্রথম দিকেই হয়ে যাবে, এবং তোমরা সার্কুলারটা পেয়ে যাবে অগস্টের লাস্টের দিকেই। সো নভেম্বরের জন্য মোটামুটি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো। আচ্ছা, আমাদের আমির হোসেন নোবেল ভাইয়া লিখেছে, তৌফিকুল কিভাবে পড়লে আমি চুয়েটে চান্স পেতে পারি ভাইয়া? ভাই আপনাকে বলবো, আপনি পুরো ভিডিওটি ছবি দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই ভিডিওটির সম্পর্কে জানতে পারবেন। রোচি লিখেছেন, ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা? ইউজ করা যাবে, হ্যাঁ, ক্যালকুলেটর অবশ্যই ইউজ করা যাবে। তোমরা হচ্ছে ES 991 ইউজ করতে পারো এবং MS 991 ইউজ করতে পারো, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু
পরীক্ষা নেক্সট সার্কুলারটা দেওয়ার আগে একটু ভালো করে দেখে নিও, কজ যে কোনো সময় তার ক্যালকুলেটর রেস্ট্রিকশন চলে আসতে পারে। সো আপাতত এই পর্যন্ত আমাদের ক্যালকুলেটর নিয়ে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি তেমন একটা। আচ্ছা, এই ছিল তোমাদের কমেন্টের পার্টটা। আমি একটু সামনে আগাই। বাকি রয়েছে কেমিস্ট্রি এবং ফিজিক্সের পার্টটা। সো কেমিস্ট্রির জন্য রয়েছে জৈব রসায়ন পার্ট। জৈব রসায়ন পার্ট অনেক বড় একটা চ্যাপ্টার এবং আমরা সবাই এখান থেকে স্কিপ করতে থাকি, এবং সব থেকে বড় জিনিস আমরা এখান থেকে খুব বেছে বেছে পড়ি। বেছে বেছে পড়লে কিন্তু হবে না, বিকজ এখানে অনেক অনেক রিয়াকশন আছে, অনেক হচ্ছে কিভাবে প্রস্তুত প্রণালী এবং কে কার সাথে কিভাবে রিয়াকশন করে, অনেক কিছু আছে, তোমরা অবশ্যই জানো অলরেডি, এটা থ্রুলি বলার এখন কিছু নেই। সো এই জৈব রসায়ন থেকে কিন্তু প্রতি বছর 6 থেকে 7টা কোশ্চেন আসবে, এর কোনো ভুল নাই। কিন্তু আমরা সবাই হচ্ছে এই ব্যাপারটা যখন স্কিপ করে যাই, তখন তোমরা কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে প্রচুর বড় একটা নাম্বার আমরা মিস করে ফেলি। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের জন্য একটু ভালো করে পড়তে হবে, কারণ এখানে 2 থেকে 3টি কোশ্চেন প্রতি বছরই আসে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। পরে রয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি খুব একটা কঠিন একটা চ্যাপ্টার না, কিন্তু এখান থেকে প্রতি বছর 1 থেকে 2টি কোশ্চেন তুমি পেয়ে যাবে। তারপর রয়েছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টার আমরা কিন্তু সবাই বাদ দিয়ে থাকি। একটা হচ্ছে বাণিজ্যিক রসায়ন, আর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যাই হোক, আমি এই মুহূর্তে নামটা মনে নেই। তো এই ফার্স্ট পেপার আর লাস্ট চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে, অনেকটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, লাইক হচ্ছে খুব ইজি, দুই একটা ইজি কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। এটা কখনোই মিস দেবে না, এটা পড়ে যাবে অবশ্যই। চলে যাচ্ছে ফিজিক্স ফার্স্টে অনেক চ্যাপ্টার, যাই হোক খুব সোজা চ্যাপ্টার। ভেক্টর থেকে একটা কোশ্চেন আসবে খুব সোজা, তার মানে তুমি পেরে যাবে, কোনো সমস্যা নাই। তারপর আছে গতি, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ, ক্ষমতা, শক্তি। 3টা চ্যাপ্টার কিন্তু খুব কাছাকাছি, এবং এই 3টা চ্যাপ্টার মিলিয়ে 2 থেকে 3টি কোশ্চেন আসবে। এমন না যে শুধু গতি থেকে একটা আসবে, এমন না যে শুধু নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসবে। শুধু এই 3টা চ্যাপ্টার যে কোনো আসতেও পারে, কিন্তু সবসময় এই 3টা চ্যাপ্টার মিলিয়ে 2 থেকে 3টি কোশ্চেন চলে আসে সবসময়। পরে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এখান থেকে 2টা কোশ্চেন পেয়ে যাবা, খুব সোজা একটা চ্যাপ্টার। তারপর রয়েছে পর্যায়বৃত্ত, সরলসন্ধিত স্পন্দন। এখান থেকে একটি কোশ্চেন আসতেও পারে, এটা সবসময় আসে না। দেখে যাওয়াটা আমাদের জন্য খুব ভালো হবে, তোমাদের জন্য। সর্বশেষ চ্যাপ্টার আছে আদর্শ গ্যাস থেকে একটা কোশ্চেন অবশ্যই পাবা, একটা কোশ্চেন অবশ্যই আসবে এখান থেকে। আদর্শ গ্যাসের কয়েকটা সূত্র আছে, খুব ইজি কিছু সূত্র, এই সূত্রগুলো পড়ে গেলেই হবে, এর বাইরে তেমন একটা আসবে না। এবং আমাদের জন্য বাকি রয়েছে শুধুমাত্র ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য তড়িৎ চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই। বিকজ তুমি জানো না, তুমি মেকানিক্যালে পড়ছো না, তুমি ইলেকট্রিক্যালে পড়ছো, কিন্তু তোমার এই প্রথম 1 বছর কিন্তু এই ব্যাপারে পড়াই লাগবে। সো তোমার হচ্ছে বেসিক কোর্সের আন্ডারে এই তড়িৎ চ্যাপ্টারটা থাকবে, তোমার সব যে ডিপার্টমেন্টে যাও না কেন তোমার এই তড়িৎ চ্যাপ্টারটা কাজে লাগবে, এবং এখান থেকে সেজন্য তারা কোশ্চেন দিয়েই দিবে। যাই হোক, তারপর আছে তারপরে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞান। এখানে আছে এখান থেকে দুইটা কোশ্চেন অবশ্যই আসবে। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবে, সেখানে কিন্তু টাইম ল্যাপস অনেক মজার জিনিস আছে, ওইখান থেকে খুব সুন্দর গুছিয়ে একটা কোশ্চেন দিয়ে দিবে। সব থেকে লাস্ট চ্যাপ্টারটা সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, এটা কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে অনেকগুলো চ্যাপ্টার একসাথে মিক্স করে তোমাদের কাছে সেমিকন্ডাক্টর বলে দিয়ে দিয়েছে, কিন্তু এখান থেকে কোশ্চেন করার মতো অনেক কিছু আছে, যার জন্য হচ্ছে তোমাদের খুব ভালো করে এখান থেকে পড়ে যেতে হবে। সেমিকন্ডাক্টর, এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই আসবে, খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আচ্ছা, যাই হোক, এতক্ষণ তোমাদেরকে আমি বললাম যে কোন চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন গুলো আসবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি শুধুমাত্র জাস্ট একটি বিষয় রিভিউ করে দিব শেষে, যে বইয়ের ব্যাপারটা। তোমরা অনেকেই বারবার বইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছ, তোমাদের অল্প কিছু কমেন্ট পড়িনি। চুয়েট ভর্তি পরীক্ষার পূর্ণমান কবে? আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি পূর্ণমান কত হওয়ার কথা। যাই হোক, পূর্ণমান চুয়েট ভর্তি পরীক্ষা এটা 600 নম্বরের পরীক্ষা হবে, আমি অলরেডি বলে দিয়েছি। পাশাপাশি এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে, তোমরা ভিডিও ঠিক প্রথম থেকে দেখলে আবার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ক্যালকুলেটর ইউজ নিয়ে কিছু বলেন। আচ্ছা, ক্যালকুলেটর হচ্ছে প্রতি বছর তোমরা এমএস
991 কিংবা ইএস 991 অ্যালাউ করে থাকে, কিন্তু ক্যালকুলেটর যেহেতু এটা ব্যাপারটা একটু সেন্সিটিভ, প্রতি এই বছরের সার্কুলার দেওয়ার সাথে সাথে তোমরা একটু কষ্ট করে দেখে নিও, বিকজ ক্যালকুলেটরের ব্যাপারটা প্রতি বছর এক এক সময় এক এক ধরনের কথা বলে থাকে, বাট এই পর্যন্ত 991 ইএসসি অ্যাপ্লিকেবল। চুয়েট ভর্তি পরীক্ষায় একটি গাণিতিক সমস্যার সমাধানে কত নম্বর বরাদ্দ রয়েছে ভাইয়া? আচ্ছা, গাণিতিক সমস্যার জন্য প্রতিটি গাণিতিক বা প্রতিটি কোশ্চেনের জন্য তুমি পাবা 10 নাম্বার করে, প্রতিটি কোশ্চেন 10 নাম্বারের জন্য অ্যাসাইন করা থাকে। তুমি যেই গাণিতিক কোশ্চেনটাই অ্যাপ্রোচ করে থাকো না কেন, ওটা তোমার ধরে নিতে হবে এটা 10 নাম্বারের জন্য বলে দেওয়া হচ্ছে। সেকেন্ড টাইম কি পরীক্ষা দেওয়া যাবে? না, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে না যদি তুমি অলরেডি অ্যাপ্লাই করে থাকো অথবা তোমার যদি ভর্তি পরীক্ষার কন্ডিশনটা অলরেডি শেষ হয়ে যায়। শুধুমাত্র যারা গত বছর বোর্ডে নাম্বার চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করেছিলে কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার আগে তোমরা তোমাদের নাম্বার শিটটা হাতে পাওনি, কিন্তু এবছর গত বছর পরীক্ষা শেষ হওয়ার পর নাম্বার শিটটা হাতে পেয়েছো, তারা এবছর অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেকেন্ড টাইম হলে এটা অ্যাপ্লিকেবল না। আরো কিছু কোশ্চেন পড়ে নিচ্ছি তোমাদের কাছে। জিপিএ কত হলে অ্যাপ্লাই করা যাবে? আচ্ছা, জিপিএ হচ্ছে এসএসসি এইচএসসি এই সর্বনিম্ন 4 থাকা লাগবে এবং তোমার টোটাল জিপিএ 17.5 থাকা লাগবে। এটা প্রতি বছর ভ্যারি করে, এটা কোনো কনস্ট্যান্ট না। আমি যখন দিয়েছিলাম তখন 19 ছিল, এখন 17.5 করা হয়েছে। এক এক বছর পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এক এক রকম হয়ে থাকে, তার কোশ্চেন প্যাটার্ন বা কতটুকু হার্ড হয়েছে ওটার উপর ডিপেন্ড করে ভার্সিটিগুলো তাদের এলিজিবিলিটি লিস্টটা ওভাবেই পাবলিশ করে থাকে। কিন্তু আশা করা যায় গত বছর ছিল 17.5, এবছরও ওই ধরনের কিছু আশেপাশে হবে। চুয়েট ভর্তি আবেদন করার জন্য সর্বনিম্ন কত জিপিএ লাগবে? 17.5, আমি আবারও বলে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের ছিল কমেন্ট সেকশনের রিপ্লাই গুলো। তোমাদের যদি আর কোনো কমেন্ট থাকে, আর কোনো কিছু জানা থাকে, ঝটপট লিখে ফেলো। আমাদের লাইভ সেশনটা কিন্তু অনেকটা শেষের দিকে, আমরা শেষের দিকে চলে এসেছি। তোমাদেরকে আর বলার জন্য আর একটি কথা আমি বলবো যে চুয়েট অ্যাডমিশনের জন্য আমরা সবসময় কিন্তু যারা পরীক্ষা দিতে যায় কিংবা আমরা যারা গিয়েছি তারা সবসময় একটা প্রবলেমই ফেস করেছি, যে ঢাকা চিটাগাং হাইওয়েতে কিন্তু আমরা হচ্ছে জ্যামের জন্য অনেকেই পরীক্ষা দিতে পারিনি। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদের একটু আগে আগে বের হতে হবে, বিকজ অনেক ভার্সিটি পরীক্ষা থাকে। সো এই ব্যাপারটা অনেক বেশি মুখ্য একটা ব্যাপার, যে আগে আগে তোমরা এই ব্যাপারটা মাথায় রেখে বের হবে। আশা করছি তোমাদের আর জানার কিছু নেই। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আইকিউ প্রশ্ন কি হয় বা ভাইবা পরীক্ষা কি হয়? না, আইকিউ পরীক্ষা হয় না, ভাইবা পরীক্ষা হয়, কিন্তু ওই ধরনের বেশি কঠিন কিছু না। জাস্ট পরীক্ষা, তুমি যদি চান্স পাও তোমাকে অবশ্যই জাস্ট দেখার জন্য ডাকা হবে, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। আর আইকিউ পরীক্ষা হয় না। তো আশা করি এই ছিল তোমাদের জানার যে পার্টটা। তোমাদের আর কোনো কমেন্ট দেখছি না। আমি তোমাদের আর কিছু বলার নেই, এই পর্যন্ত তোমরা যা বলেছি এই ব্যাপারগুলো মাথায় রাখলেই হবে। আর পরীক্ষা নিয়ে তোমরা বেশি চিন্তা না করলেই হবে। নিজের মতো করে গুছিয়ে নিজের একটা শিডিউল বানাও এবং সে ব্যাপারে পড়াশোনা করো, এবং যেসব বই এবং যেসব চ্যাপ্টারের কথা বলেছি এই ব্যাপারগুলো ফলো করো, তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। তো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। দেখা হবে চুয়েট ক্যাম্পাসে। ভালো থেকো, সবাইকে ঈদের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা।